নমস্কার। আমাদের আজকে অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন এই শহরের একজন বিশিষ্ট মানুষ। তবে অতিথি নয়, আমরাই ওর বাড়িতে অতিথি হয়ে এসেছি। আপনারা সবাই তাকে চেনেন। তিনি মূলত তার পরিচয়, তিনি একজন খুব সফল এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু তার বাইরেও এই শিলচরের সামাজিক জীবনে সঙ্গে তার অঙ্গাঙ্গিভাবে তিনি জড়িত। শিলচরের সামাজিক জীবনে তার অবদানও রয়েছে প্রচুর। তিনি মহাবীর জৈন। আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। একদম শুরু থেকেই শুরু করব। ঠিক আছে। আমি যতটুকু জানি আপনারা তো মূলত রাজস্থানের মানুষ। তো আপনাদের পরিবারটা এই দিকে কবে শিফট হয়ে গেল? শিলচরে বলুন বা আসামে বলুন। আসামে আমরা আফটার ফার্স্ট ওয়ার 1917-এ শিফট হয়েছে আসামে, রাজস্থান থেকে। 1917-এ আমার বাবা আসামে আসেছিল। তো অনেক গুয়াহাটিতে আগে ছিল কিছুদিন, তারপরে তিনসুকিয়া উনি সেটেল হয়েছে। তো আগে উনি জব করতেন, উনি সার্ভিস করার পরে তারপরে পার্টনারশিপে বিজনেস স্টার্ট হয়েছে। আর তারপরে নিজের বিজনেসটা ভুসিমালের কাজটা আগে স্টার্ট করেছিল। আর 1960-তে আসামে আমরা তিনসুকিয়াতে প্রথম কোল্ড স্টোরেজ করেছিলাম। তো ওই কোল্ড স্টোরেজ করার পরে 1960-তে, তারপরে 1965-এ আমরা শিলচরে আসেছি। 63-তে আসেছি, 65-এ এখানে একটা ফ্লাওয়ার মিল করলাম। 63-তে কি আপনি এসেছিলেন? না, আমার ব্রাদার আসেছিল, আমার এল্ডার ব্রাদার নির্মল জৈন। হ্যাঁ। তো উনি এসে শিলচরে বিজনেস স্টার্ট ফ্লাওয়ার মিল। আচ্ছা। আর আপনি কবে এসেছেন? আমি 1971 থেকে পার্মানেন্টলি এখানে এসে গেছি। আচ্ছা। এর আগে আওয়া যাওয়া করতাম। আগে আমি কলকাতাতে গ্রাজুয়েশন করেছি, তো কলকাতা থেকে আওয়া যাওয়া থাকতো, কিন্তু এখানে মিলে যা কোনো কাজ থাকতো। তো ওই সময় PL 480-তে উইট আসতো, ইম্পোর্ট থাকে আমেরিকা কানাডা থেকে। তো PL 40 উইটটা আমরা ওখান থেকে ডিসপ্যাচ করতাম ডকস থেকে। তো ওই কাজটা আমি দেখতেছিলাম ছোটো থেকে। যেই সময় আমি স্টাডিও করতাম আর ডিসপ্যাচও দেখতাম উইটটা। তারপরে 71 থেকে আমি পার্মানেন্টলি শিলচরে আসি। আপনার সামনে তো আপনাদের তো তিনসুকিয়াতে ব্যবসাটা রয়েছে, গুয়াহাটিতেও ব্যবসা, গুয়াহাটিতেও রয়েছে, কলকাতাতেও রয়েছে, কলকাতাতে অফিস আছে। কিন্তু আপনি ওই বয়সে, আপনার বয়স তখন কত হবে? গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, ওই সময় 21 হবে। তা আপনি শিলচরটাকেই বেছে নিলেন কেন? শিলচরেই আমি থাকবো এরকম কোনো? না, শিলচরে হয়েছে কি, যখন চাইনিজ এগ্রেশন হলো 1962-তে, তো আমরা সব ভয় করেছিলাম কি মানে ওইদিকে আসামে নর্থ থেকে একটা ज़्यादा প্রবলেম আছে। আর তারপরে KP ত্রিপাঠী ওই সময় আমাদের আসামে ইন্ডাস্ট্রিজ মিনিস্টার ছিল, কামাখ্যা প্রসাদ ত্রিপাঠী। তো উনি একটা বলেছে কি আমি তোমাকে ফ্লাওয়ার মিলে লাইসেন্স দিব, তোমাকে শিলচর মানে যাইতে হবে। আমার ব্রাদারের সঙ্গে জানা চিনা ছিল, বিকজ আমার একটা কোল্ড স্টোরেজ তিনসুকিয়াতে ছিল, তো একটা ইন্ডাস্ট্রি বলে ছিল, এই জন্য ইন্ডাস্ট্রি মিনিস্টারের সঙ্গে জানা চিনা। তো উনি লাইসেন্স দিয়েছে, তো আমরা শিলচরে আইয়ে ফ্লাওয়ার মিলটা করলাম। আচ্ছা। তো ওই সময় যে শিলচর, 71-এর শিলচর, ওইটা আপনার স্মৃতিতে এখন কিরকম লাগে ভাবলে? এখন যে আপনি যদি ফিরে তাকান, 71 থেকে এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে তো টি গার্ডেন ডমিনেট করতো এরিয়া সবগুলা। টি গার্ডেনে গাড়িগুলো যা ছিল সব বাগানি মালিকে, বাগান ম্যানেজার এইগুলোর হাতে। শিলচর টাউন এমনি মানে মানুষের কাছে কোনো বেশি গাড়িগুলো ছিল না। আর আপনার চায় বাগানে মেনলি ওই সময় ম্যাক্সিমাম ডমিনেশন ওনাদেরই ছিল। আর এখানে পলিটেকনিক ছিল, আপনার মেডিকেল কলেজ পরে আসেছে, পলিটেকনিক এখানে ছিল। তো আমরা যখন কনস্ট্রাকশন করেছি মিল, পলিটেকনিক থেকে অ্যাডভাইস নিয়ে, ইঞ্জিনিয়ার নিয়ে আমরা। আপনাদের এই মেহেরপুরেই তো? হ্যাঁ, মেহেরপুরে পলিটেকনিক আছে না,
না আপনাদের এই যে মেহেরপুরের যে এখন যে ফ্লাওয়ার মিল রয়েছে সেখানেই শুরু হয়েছিল ফ্লাওয়ার মিলটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই সময় এই দিকটা তো একদম সুনসান ছিল। এখন সুনসান ছিল একদম, রাঙের কাড়ি পরে কোনো কিছু ছিলই না। ছিল না। আর খালি বাগান যাওয়ার এইসবগুলো থাকতো। আর বেশি আপনার ছিল না। আমরা ফেরি দিয়ে রিভার ক্রস করতাম যখন আসেছিলাম। তো উই হ্যাভ ক্রসড গুয়াহাটি থেকে যখন শিলং হয়ে শিলচরে আসলাম, তো 5টা আমাদের রিভার ক্রস করতে হয়েছে বাই ফেরি, মানে যোগ দিয়ে। এখন তো সোজাসুজি আসে যায়। ইনফ্রাস্ট্রাকচারে অনেক চেঞ্জ হয়েছে। আর ট্রেনে তো আপনি জানেন আগে সব মিটার গেজই ছিল, আর এখন তো ব্রড গেজ হয়েছে, অনেক সুবিধা হয়ে গেছে আপনার। আচ্ছা, এই যে মানে ওই সময়ের যে শিলচরের মানুষ, আমাদের তো বাঙালিদের একটা কথা বলে যে বাঙালিরা তো ব্যবসার প্রতি বাঙালিদের সেরকম আগ্রহ নেই। হ্যাঁ, বাঙালিদের দ্বারা ব্যবসা হয় না, এরকম অনেকেই বলে। তো আপনি কীরকম দেখেছেন এখানে বাঙালি ব্যবসায়ীদের? আমাদের ব্যবসায়ী সব ম্যাক্সিমাম বেঙ্গলি ব্যবসায়ী। আচ্ছা, আমাদের যে পার্টি আছে সব ম্যাক্সিমাম বেঙ্গলি আছে। মারওয়াড়ি তো আপনার লিমিটেড 2-3 জনই থাকতো, ম্যাক্সিমাম তো আমাদের বেঙ্গলির সঙ্গেই কারবার হয়েছে। আর সবে বিজনেস মাইন্ডেডই ছিল, তো এই জন্য কোনো অসুবিধা হয় নাই। আর যা নর্মাল টার্মস আছে যে বিজনেসে আছে সবে ওই রকমই আছে। তো 1-2 জনে ওই সময় মানে বাঙালি ব্যবসায়ীরাই ছিলেন বেশি। হ্যাঁ, ম্যাক্সিমাম বেঙ্গলি ব্যবসায়ী ছিলেন। কিন্তু এখন যে ধরুন এই যে ফ্রুট গ্রেনসের যে মার্কেট যেটা, এটা তো মূলত তো মানে অবাঙালিরাইদের নিয়ন্ত্রণটাই বেশি। হ্যাঁ, ওই পার্ট ফ্রুট গ্রেনে নিয়ন্ত্রণ এখনই আছে, ও আগেও ছিল। আগে আপনার মিস্টার দত্ত চৌধুরী, কি দত্ত চৌধুরী, উনি সেক্রেটারি ছিলেন ফর দ্য লং টাইম। আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন ওই সময় ওটাই ছিল। আর শিলচরে ব্যবসায়ীরা সবসময় অ্যাক্টিভ থাকতো। হ্যাঁ, মাইনুলক চৌধুরী আছে, ওনার সঙ্গে জানা চেনা ছিল। মাইনুলক চৌধুরী? হ্যাঁ, মাইনুলক চৌধুরী, যা তো ওই সেন্ট্রালে গিয়ে ইন্ডাস্ট্রি মিনিস্টার হয়েছিল পরে। আগে তো উনি এখানে সোনাই থেকে ছিল এমএলএ, আর আসাম গভর্নমেন্টে ইন্ডাস্ট্রি মানে আপনার মিনিস্টার ছিল। তো আগে তো আমরা শিলং যাইতাম, গভর্নমেন্ট, আসাম গভর্নমেন্টের ক্যাপিটাল তো শিলং ছিল। আর এখন গুয়াহাটি হয়েছে অনেক বছর পরে। আর মিজোরাম তো একটা আপনার ডিস্ট্রিক্ট কাউন্সিল ছিল, আসামে পার্ট ছিল মিজোরাম, এখন আলাদা স্টেট হয়ে গেছে। তো এখন তো অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। ওই সময় আমরা দেখেছিলাম আর্মি ফোর্স মানে কিভাবে মিজোরামকে কন্ট্রোল করেছে। মানে ওখানে তো উস সময় খুব উৎপাদ হইতো, লেকিন তারা কন্ট্রোল করেছিল। না, মানে মার্কেটটা যে বরাক ভ্যালির যে মার্কেটটা, এই মার্কেটটা তো এখন মূলত তো মানে নন বেঙ্গলিরাই নিয়ন্ত্রণে বোধ নাকি? এখন মিক্সই আছে। মিক্স আছে। এটা ঠিক কথা যে মারওয়াড়ি যা আছে ওনাদের কথা ঠিক থাকে তারা। আর পেমেন্টের ব্যাপারে তারা একটা মানে বিশ্বাস আছে, কনফিডেন্স আছে। তো ওটা মানে সব দিকেই আছে, সব জায়গায় আছে। লোকাল মানুষে ওই রকমই অনেক আছে ঠিকই, লেকিন কিছুটা আছে যে গোলমাল করে পেমেন্টের ব্যাপারে লেট করে। তো ওই সব নিয়ে তারা বিজনেসটা ইফেক্ট হয়, এটা সত্য কথা। লেকিন তাও শিলচরে লোকটা অনেক ভালোই আছে। আমি যে পাইছি 1-2 জন এক্সেপশন তো আছে সব জায়গায়, লেকিন মোটামুটি সবে ঠিকই আছে। আর শিলচরে বেঙ্গলি ইজ বেটার দেন
ইন বিজনেস টার্ম আসামে যে বিজনেসম্যান আছে মানে লোকাল মানুষ ওনার থেকে শিলচরের লোকটা খুব ভালো। মানে ওই যে আমিও তো ধরুন ছোটবেলা থেকে ওই দিকেই বড় হয়েছি, ব্রহ্মপুত্র ভ্যালিতে। হ্যাঁ, তো ওই দিকে তো আন্দোলন খুব হতো এক সময়, প্রচুর আন্দোলন আমরা দেখেছি। এবং আন্দোলনের একটা কিছুটা জুলুমবাজির শিকার হতেন ব্যবসায়ীরা। আসুর। এবং আপনাদের তো তিনসুকিয়াতে ব্যবসা, তিনসুকিয়ার দিকে তো আলফা আন্দোলনের সময় বা আসু আন্দোলনের সময় ইফেক্ট হয়েছে, প্রচুর এফেক্ট হয়েছে। তিনসুকিয়াতে অনেক ইফেক্ট হয়েছে, আর ভাষা আন্দোলনেও ইফেক্ট হয়েছিল। লেকিন তিনসুকিয়াতে এই যে মিক্স কমিউনিটি, আপনাদের বেঙ্গলি কমিউনিটিও অনেক আছে তিনসুকিয়াতে, আসামিজ কমিউনিটি, মারওয়াড়ি কমিউনিটি সবই আছে। তো তিনসুকিয়া ইজ এ ডিফারেন্ট থিং। লেকিন এই যে 81-এ যে আপনার আসামে যে আন্দোলন হয়েছে আসুর আলফা যে আছে, এটা খুবই অনেক ফর দ্য লং টাইম এটা মানে আসামের ডেভেলপমেন্টটা হেল্ড আপ করেছে। লেকিন সেই সময় আমাদের বরাক ভ্যালি ইফেক্ট হয় না, মানে আসাম থেকে যে ইফেক্ট হয়েছে ওটা ওই রকমই হয় নাই। লেকিন সিন্সে আসামে পার্ট আছে বরাক ভ্যালি, এই জন্য কিছুটা বিজনেসে ইফেক্ট হয়েছে। তো ওই সময় মানে কি, মানে প্রচুর ব্যবসায়ী তো মাইগ্রেটও করেছে, অন্য জায়গায় গেছে গিয়ে, এরকম কি হয়েছে? অ্যাকচুয়ালি যেমন ধরুন এই যে একদম খুব বড় একজন ব্যবসায়ী কর্পোরেট মানুষ স্বরাজ পাল, ওইগুলো আসে নাই। আর আপনাদের যে টি গার্ডেন ম্যাক্সিমাম ইকোনমি আসামে ছিল, সব সময় ম্যাক্সিমাম টি গার্ডেন ইকোনমি, আর অয়েল ইকোনমি আপনার ছিল ডিপগই দুলিয়াজান এটাতে। তো আর পরে নেহরু যে রিফাইনারি দিয়েছে গুয়াহাটিতে, ওটা রিফাইনারি হয়েছে। তো তারপরে এটা মেনলি গভর্নমেন্ট সেক্টর হইল। টি গার্ডেন তো ইংলিশ পিপুল করে গেছে, ওটা খালি ডেভেলপমেন্ট হয়েছে, নতুন করে কিছু হয় নাই। তো এইগুলো তো আসামে চলতে থাকেছে। লেকিন বেশ কোনো ইন্ডাস্ট্রি আসামে ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি ওই সময় হয় নাই, পরেও হয় নাই। তো এখন মানে আফটার সে মনে করেন আপনার এই সেটেলমেন্ট অফ আসু ডিমান্ড যে আছে, এই তারপরে আসামের ডেভেলপমেন্টটা একটু ভালো হয়েছে। মানে যেটা চাঁদার জুলুম যেটা বলে, চাঁদার জুলুম অ্যাকচুয়ালি আসামে তো আছেই, আগে তো খুব বেশি ছিল, এখন কিছুটা কমেছে, লেকিন চাঁদার জুলুম আছে। আচ্ছা, আর আপনাদের শিলচরে এরকম? শিলচরে এরকম নাই। শিলচরে যে আছে যেটা আছে প্র্যাকটিক্যাল আছে, মানে প্র্যাকটিক্যাল মিনস যারা ফর দ্য রিয়েলিস্টিক ওয়ার্ক, যদি কোনো স্কুলে যেন লাগে या কোনো ফাংশন আছে, কোনো ডেভেলপমেন্টে একটা গ্যাদারিং আছে, তো যেটা যে রিয়েলিস্টিক, এমনি কোনো জোর জবরদস্তি এখানে নাই। মানে ইভেন দুর্গা পূজা কিছুটা কোন কোন এরিয়াতে ছিল আগে, লেকিন এখন মানুষের সব বুঝেছে কি উই হ্যাভ টু কোএক্সিস্টেন্স ইজ দ্য অনলি সলিউশন। সবে মিলিয়ে চললে এটা ডেভেলপমেন্টই হবে, সবার ভালো। এটা পিপল এভরিবডি যে আমাদের চাই মারওয়াড়ি কমিউনিটি হোক চাই সবে হয়, সবে মিলিয়ে এখন এখানে শিলচরে চলতেছে, এটা ঠিকই। কিন্তু তার মধ্যেও ধরুন আমার দেখা অবস্থায় মধ্যে একটা মানে মারোয়াড়িদের সঙ্গে বাঙালিদের একটা সমস্যার মতো হয়েছিল। একটা মার্ডার হয়েছিল একটা দোকানে, এটা কোন সুরানা দোকানে, তারপরে 30 সেপ্টেম্বরে একটা ভাঙচুর হয়েছিল। তার সেই সময় অনেকটা মানে খারাপ হয়েছে, আমরা মানে উই ফিল ডিস্টার্বড অ্যাকচুয়ালি। ওই সময় মানে একটা মানুষে ভুল সবাই কমিউনিটিকে দোষ দেওয়া এটা উচিত নাই, লেকিন যা হোক ওই সময়টা হয়েছিল। আর পরে এটা তো সাবমিট অনেক আমাদের নিজের কম্পিউটার শপ ছিল, কম্পিউটারের ট্রেনিং সেন্টার হসপিটাল রোডে, তো ওটাতে ঢুকে ওই সেন্টারে আগুন লাগিয়ে দিয়েছে। তো পরে এটা মানে আফটার টাইম পিপুল রিয়েলাইজড। আমার ওই সময় অমরনাথ খান্ডেলওয়াল
তার বাড়িতে গিয়েছিলাম আমি এই ঘটনাটার পরে। উনি খুব দুঃখ পেয়েছিলেন ওই সময় যে আমরা এত বছর ধরে তো আমরা মিলেমিশেই আছি, একটা ঘটনার জন্য এরকম ইয়েতে। না, আমি ওই সময় অনেক লিড নিয়েছিলাম, ইভেন মিটিংয়ে আমি অনেক কথা বলেছি, যে কোনো এমনি আমি যাই মিটিংয়ে, ডিসি যে কোনো ডাকে সেই সময়, আর আপনার জায়গায় জায়গায় মানে যেখানে হয়েছে তো পুলিশের সঙ্গেও দেখা করেছে, কমিশনার যখন করেছে। তো পরে আমি বেশি অ্যাগ্রেসিভ হয় নাই, কমিশনার তো আমাকে বলেছে তোমার কমিউনিটি থেকে 2-4টা উইটনেস দিয়ে দেন, তারপরে আমরা কেসটা আগে বাড়াবো। আমি বলে দরকার নাই উইটনেস, এটা আমরা সবে ফিল করছি কি ইট শুড বি অ্যামিকেবলি আন্ডারস্টুড, কারে আমরা শো ডাউন করে কোনো লাভ নাই। যখন আমি আপনার সঙ্গে থাকবো তাহলে আপনাকে নিচে দেখাই আমরা কোনো বড় হয়ে যাব, এটা কোন কথা নাই। তারপরে সবে রিয়েলাইজ করেছে। আর দেখেন একটা এই যে ইনসিডেন্টটা খুব আনপ্লিজেন্ট হয়েছে ব্রাক ভ্যালিতে, আর এটা 1-2 বছর মানে কমপ্লিট যেই পর্যন্ত কেস মানে এসব ছিল এসব হয়েছে। আপনি তো ধরুন এত বছর ধরে আছেন শিলচরে, মানে একটা প্রজন্মই আপনি দেখেছেন। হ্যাঁ, আপনার কি মানে কখনো মনে হয় যে আমি এই জায়গার না, বা এখানে মানুষের ব্যবহারে কি কখনো মনে হয় যে না এখানে তো আমি বিলং করি না, এরকম কি কখনো হয়? আমার সঙ্গে এরকমের কোনো বিয়ে এটা শিলচরে কোনো সময় হয় না, সবে আমাকে বারো পাইছে, আমিও সবার সঙ্গে জড়িত ছিলাম। খালি একটা প্রবলেম হয়েছে, যেখানে বাংলাদেশে আগে আমরা একটা চিন্তা করেছিলাম, এখানে বর্ডারে অনেক সময় ফায়ারিং হতো, মানে ওয়ার, মানে এটা বাংলা আপনার ওই সময় আমরা বলতাম এটা ইস্ট পাকিস্তান, মানে ইস্ট পাকিস্তান এটাকে। তো ইস্ট পাকিস্তানে ওই সময় আসাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর আসামে এটা বর্ডারে ফাইটিং হইতো। তো আমরা ওই সময় একটা চিন্তা করেছিলাম কি এখানেও পজিশনটা ঠিক নাই, তো উই শুড ডু সামথিং ইন দ্য আদার পার্ট অফ দ্য কান্ট্রি। তো সেই সময় আমরা সীতাপুর ইউপিতে গিয়ে একটা ফ্লোর মিল করেছিলাম। আচ্ছা 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 আচ্ছা। তো ওটা আমরা করেছি। তারপরে আমার বড় ব্রাদার যে ছিল নির্মলজি, উনি ওখানে চলে গেল ইউপি দিল্লি ওই সেক্টরে, আর আমি এখানেই থাকলাম। আচ্ছা আচ্ছা। না কিন্তু এমনি মানে আপনি হিন্দি ভাষী, এর জন্য আমাকে মানে কোনো না, এটা ঠিকই আছে। দেখেন যারা এখানে অনেক দিন থেকে আছে তারা ডেফিনেটলি অনেক সময় লাগে কি এরা বাইরে থেকে আইয়া একটা ডেভেলপমেন্ট করে, লেকিন টোটালি এতে দেখা যায় এটা দিস সেন্টিমেন্টস এখানে নাই, সব দিকেই আছে ওয়ার্ল্ডে। কিছুটা তারা মিসগাইড হয়ে যায়, और दे डोंट रियलाइज देयर कंट्रीब्यूशन कि এখানে আইয়া একটা উদ্যোগ করলে কত মানুষের এমপ্লয়মেন্ট হয়, কত ট্রাকগুলা কাজে লাগে, বিজনেসম্যানেও কাজ লাগে, और লোকাল জিনিস পাওয়া যায়, ফ্রেশ জিনিস পাওয়া যায়। और टी গার্ডেনকে একটা ভালো সার্ভিস আমরা দিয়েছিলাম। টি গার্ডেনে যেটা আটা রাইস লাগতো তো আমরা এখান থেকে দিতাম ওই সময়। তো এইগুলো সব ঠিক আছে। এটা মানে সব সোসাইটিতে 1-2% লোক আছে তারা এজিটেট করে মানুষকে। আমাদের আমি এখানকার প্রচুর বাঙালিকে দেখেছি, মানে আমি বরাক ভ্যালির কথা বলছি, যারা তাদের নেক্সট জেনারেশনকে বাইরে পাঠিয়ে দিচ্ছে, যে বলছেন না আমরা আসামে আমরা কতটুকু সেফ, আমাদের নাগরিকত্ব। আপনার নেক্সট জেনারেশন কি চান আপনি এখানেই থাকুক? এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাকে বলি। আমার অনেক ফ্রেন্ড আছে বেঙ্গলি, তার ছেলেগুলা বাইরে পড়ে, আগে পড়তো, আর এসে পড়ে ইঞ্জিনিয়ার হইলো, ডাক্তার হইলো, যে কিছু হইলো, তারা বাইরে গিয়ে এখন সব ওখানেই সেটেল হয়ে গেছে। আপনার দেখেন এন্দো ফ্যামিলি, এন্দো তার ছেলেমেয়েরা ওই থাকতো ওখানে দিল্লির কাছে, কি নাম আপনার কি বলে এটা, নয়ডা। তো ওরা ওখানে থাকতে গিয়ে এখন সে নিজেই ওখানে শিফট হয়ে গেল, তারপর মারা গেছে।
লেকিন একটা ফ্যামিলি পুরো চলে গেছে। এইরকম অনেক ভালো ফ্যামিলি যারা আছে সবার ছেলে মেয়ে বাইরে পড়ে আর তারপরে ওনার জন্য এখানে কোনো স্কোপ নাই শিলচরের ডেভেলপমেন্টে, তারা বাইরে যায়, কোনো ফরেন চলে গেছে তো ফরেনে আছে, কোনো এখানে আছে তো মানে দিল্লি, বোম্বে, মাদ্রাস, পুনা এইসবগুলিতে তারা সব সেটেল হয়ে যায়। আর একটা ওর জিনিস আছে কি আমরা বলি এখানে মানুষে বেঙ্গলি শিখে, লেকিন বেঙ্গলি মানুষের ছেলেরা যারা বাইরে পড়ে তারা বেঙ্গলি জানে না, তারা লিখতে পারে না বেঙ্গলিতে, কেন সবে ইংলিশ মিডিয়ামে হয়ে গেছে। খালি আপনার গভর্নমেন্ট স্কুলে ইংলিশ মিডিয়াম মানে বাংলা মিডিয়াম আছে, বাকি যতগুলো আপনার অন্য যে আছে মানে আপনার মিশনারি স্কুল যারা আছে সব দিকেতে ইংলিশ মিডিয়াম আছে। और যেটা ওয়েলবিং ক্লাস আছে আর যারা অফিসার ক্লাস আছে, বিজনেসম্যান ক্লাস আছে, এরা সবে মানুষকে ইংলিশ মিডিয়ামে পড়ায়। এখন কি হয়, যেমন ধরুন বাঙালিরা তো অধিকাংশই তো চাকরি করে, হ্যাঁ, তো ফলে ব্যবসা যারা করে, যেমন ধরুন আপনারা, আপনাদের একটা এত বড় এস্টাবলিশমেন্ট, ফলে ব্যবসাটা সবসময় বংশানুক্রমিক হয়, আপনার পরে আপনার ছেলেই ব্যবসাটা করবে। তো মারোয়াড়ি যারা রয়েছেন বা অবাঙালি যারা রয়েছে তাদের মধ্যে কি এই যে অন্য জায়গায় ছেলে মেয়েদের পাঠিয়ে দেব এরকম কোনো ট্রেন্ড রয়েছে কিনা? একটা কথা আছে, যেমন নেক্সট জেনারেশনের ব্যাপারটা রয়েছে, এটা ভেরি সিরিয়াস ইস্যু। একটা মানে মারওয়াড়িতে একটা জিনিস আছে, এখন রাজস্থান থেকে কোনো মারওয়াড়ির নতুন ফ্যামিলি এখানে আসে না, এটা তো বন্ধ হয়ে গেছে, কেন এখন ওখানে জব টব সব অনেক হয়ে গেছে, তো কেউ এখানে আসে না। যে আসে গেছে সেটেল হয়ে গেছে তারা এখানেই আছে, তারা এখানে রাজস্থানে যাইতে চায় না। এটা হয়েছে। আর যেমন আমার 3টা ছেলে আছে, একটা ছেলে কলকাতা আছে, একটা ইউএসএ তে জব করে আছে, আর একটা এখানে আছে আমার সঙ্গে আছে। তো যে আমার সঙ্গে আছে সে খুব বিজনেসের জন্য অ্যাপ্রোচ মানে জানে কি আছে। যে এখানে আছে যে বিজনেস ফ্যামিলির যে ছেলে মেয়ে আছে, ছেলেরা ওরা এখানেই থাকবে। আচ্ছা, নেক্সট হয়েছে কি, যেমন আমাদের যদি কোনো ছেলে আছে তো আমাকে ওই শাদি করতে গেলে মেয়ে লাগবে, তো বাইরে থেকে আমার কমিউনিটির লোকটা এখানে নর্থ ইস্টে কোনো মেয়েকে দিবে না, যেমন ইম্ফলে দেয় না, নাগাল্যান্ডে দেয় না, ডিমাপুরে, এইসব মানে তারা মনে করে কি নর্থ ইস্ট ইজ ডিস্টার্ব জোন, তো এই জন্য কেউ দেয় নাই। তো এটা এক অ্যানাদার প্রবলেম ফর দি যে ছেলে মেয়ে যে ছেলেরা যারা এখানে আছে মারওয়াড়ি ফ্যামিলি স্পেসিক্যালি, তারা এটা প্রবলেম ফেস করে। তো এই জিনিসটা আমাদের নেক্সট জেনারেশন আমাদের বিজনেসকে ক্যারি করবে। দেখেন যে ইন্ডাস্ট্রি আছে যে আছে ওটা তো ঠিকই আছে, লেকিন যে ট্রেডিং বিজনেস আছে এটা মানে খুবই মানে বেশি লোক এখানে ইনভলভ হবে না, তার ফ্যামিলি এতে 3 জন আছে তো একজন থাকবে, তো বাকিগুলো অন্য দিকে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় যে মানে আমরা সবসময় শুনি যে মানে বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদের সব রাজনৈতিক নেতাদের সঙ্গে একটা সহযোগিতা থাকে। হ্যাঁ, এবং আপনাকে আমরা দেখেছি বিভিন্ন দলের কোনো অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানালে আপনি সেখানে যান, অনেক সময় মত বিনিময় হয়, পলিটিক্যাল ডিসকাশনের না, এমনি মত বিনিময়, বিশিষ্ট নাগরিকদের মত বিনিময়। তো এটার সঙ্গে আরেকটা কথা শোনা যায় যে মানে ইলেকশন এলেই আপনাদের উপর একটা চাপ থাকে ডোনেশনের জন্য, এবং ব্যবসায়ীরা সব দলকেই সন্তুষ্ট করে, এটা কতটুকু ঠিক? না, এটা ঠিকই কথা। যেমন ইলেকশন আসে তাহলে সবে একটা কেন পার্টির খরচাও আছে, তো আমরা যা রুলিং পার্টি হয় তাকে একটু বেশি কন্ট্রিবিউট করে, যারা নন রুলিং আছে একটু কম করে, এটা করি, এটা ঠিকই কথা। আর এমনি যেমন কাজে বেলা যখন যায় তো পলিটিক্যাল যেটা মিনিস্টার আছে যারা ইয়ে আছে রুলিং পার্টিতে, এরা নিশ্চয়ই একটা এক্সপেকটেশন থাকে, ওটা differ from work to work. और लेकिन इलेक्शन সময়
আমরা এটা কিছু কন্ট্রিবিউট করতেই হয়। আর তো এটা কি মানে কোনো প্রেশার পান নাকি আপনারা? না, যখন আমরা শিলচরে যেগুলো লিডার ছিল অত পর্যন্ত আমি যা দেখেছি, চাই আপনার সন্তোষ মোহন দেব অনেক সময় লং পিরিয়ডে ছিল, কোনো সময় প্রেশার ছিল না, কেন ওনাদের নিজের সোর্স है नहीं हुआ हिमसेल्फ ए वेल बी। और लेकिन পার্টির অন্য যেমন লোকাল এমএলএ ইলেকশন হইতো তাহলে কিছুটা পার্টি ফান্ডে সবাই কিছু কিছু দিতে ছিল। সন্তোষ মোহনে কোনো সময় ডিমান্ড করি নাই, আমরা গিয়ে নিজে কিছুটা যা দিয়ে আসি ওটাই। মানে এরকম কোনো সময় হয়েছে কি যে মানে আপনার কাছে যে ডিমান্ডটা ওদের ছিল বা যে এক্সপেকটেশনটা ছিল সেটা আপনারা দিতে পারলেন না, হ্যাঁ, পরবর্তীতে এটার কোনো রিভেঞ্জের এরকম আমাদের শিলচরে এরকম হয় না, অন্য জায়গায় অন্যদিকে হইতে পারে, লেকিন শিলচরে হয় না। লেকিন এটা ঠিকই, এতে আমরা যেই লাইনে আছে, মনে করেন আমাদের হলো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, তো আমাদের ফুড প্রসেসিং সেই সময় আপনার ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, এইগুলো যে মিনিস্টার থাকতো আসামে, ওটাকে আমরা কন্ট্রিবিউট কিছুটা করতাম, এটা নিশ্চয় ঠিকই। লেকিন ওটা কোনো প্রেসার এরকম আসে নাই, আমরা নিজেই মানে যা মনে করি, আমরা অ্যাসোসিয়েশন আছে, ফ্লোর মিল অ্যাসোসিয়েশন আছে, সবে মিলিয়ে একসঙ্গে কিছুটা করতাম, এটা। লেকিন এর ছাড়া আমরা কোনো মানে এই যে সরকারি পেট্রোনেজ বা পলিটিক্যাল পেট্রোনেজ ছাড়া কি বিজনেস সম্ভব না? বিজনেস তো সম্ভব আছে, যেমন টি গার্ডেন আছে, এটা তো বিজনেস মানে গভর্নমেন্ট ছাড়াই আছে। ইন্ডাস্ট্রি অনেকগুলা গভর্নমেন্ট পলিসিতে আপনারা করতে পারে, লেকিন একটা সত্য কথা, উইদাউট মানে গভর্নমেন্ট প্রোটেকশন এক সময় ছিল আগে, তার মানে ছাড়া একটা ইন্ডাস্ট্রি করা একটু মানে খুবই মুশকিল ছিল, এটা ঠিকই কথা। ওই সময় লাইসেন্সিং সিস্টেম ছিল, এখন 1985 থেকে অনেক ইন্ডাস্ট্রি ডি লাইসেন্স হয়ে গেছে। ডি লাইসেন্স হওয়ার পরে গভর্নমেন্টে ইন্টারফেয়ার অত থাকে না। এখন গ্রাজুয়ালি ইভেন বিজেপি গভর্নমেন্ট অলসো গ্রাজুয়ালি অনেকগুলো জিনিস মানে রিল্যাক্স করে দিয়েছে, ফ্রি করে দিয়েছে, আর অনেকগুলো আপনার অন কম্পিউটারাইজেশন, অনলাইন এই সবগুলো ব্যবস্থা করেছে, এখানে করাপশন অনেক কমেছে, অনেক কমেছে। আচ্ছা, আপনার তো শিলচর শহরে, শিলচর শহর না, আস্তে আসামি, আমাদের মুখ্যমন্ত্রী যিনি এখন হিমন্ত বিশ্ব শর্মা, তিনি বারবার বলেন যে মারোয়াড়ি কমিউনিটির শিক্ষার ক্ষেত্রে প্রচুর অবদান রয়েছে, প্রচুর জমি মারোয়াড়িরা দিয়েছে। হ্যাঁ, যেমন ধরুন আমাদের এখানে শিলচরেও আছে, হাইলাকান্দিতে আছে এসএস সারদা কলেজ, যেটা আমি করেছিলাম ছোট মামদাতে একটা হাই স্কুল কমপ্লিট বিল্ডিং করেছিলাম, তারপরে শিলচরে আমাদের ললিত জৈন কমার্স কলেজ, ললিত জৈন হাই স্কুল, এই স্কুল আছে। তারপরে আমাদের মেহেরপুরে এটা নাম ভুলে গেলাম, আমার মিলের কাছে মেহেরপুরে এটা হাই স্কুল আছে। আচ্ছা, তো এটা গভর্নমেন্টও মানে রিকগনাইজ, এইসব ঠিকই আছে। আসামে আপনার ডিব্রুগড় ইউনিভার্সিটি আছে, এটা কানই ফ্যামিলি থেকে ডোনেট করেছিলেন, তো ওই সময় আমি তিনসুকিয়াতে পড়তাম। আচ্ছা, তো এটা দেখেছি ডিব্রুগড় ইউনিভার্সিটি হয়েছিল। তো আপনি তো মানে মানে সব ব্যবসার সব যেদিকে হাত দিয়েছেন সফল হয়েছেন, কিন্তু এই যে ফেল হয়েছে, হ্যাঁ, আমি একটা বিজনেসে ফেল হয়েছিলাম, ওটা কোথাও বলতে হবে কি, কাছার সুগার মিল আমি নিজে নিয়েছিলাম গভর্নমেন্ট থেকে, কাছার সুগার মিল। তারপরে ওখানে ফ্যাক্টরিকে কমপ্লিট রিনোভেট করে খুব ভালো ইনভেস্টমেন্ট করে আমরা এটা রেডি করেছি, লেকিন এখানে আমরা মিসগাইড হইলাম। গভর্নমেন্টে বলেছে অনেক সুগার কেন আছে, লেকিন প্র্যাকটিক্যালি ওখানে কোনো সুগার কেন নাই। সুগার কেনে কিছুটা হইলে ওটা তো সুগার ফ্যাক্টরি চলে না, তো আমরা 2-3 বছর চালাইছে, সুগার কেন পাই নাই, 2-3 দিন চলে ফ্যাক্টরি, তারপরে বন্ধ। তো আলটিমেটলি আমাকে বন্ধ করতে হয়েছে। আমার সম্পূর্ণ টাকা ওখানে যা ইনভেস্ট করেছিলাম ওই সময় সবে ডুবে গেল।
about 6-7 crores rupees I've lost there और তারপরে আমি ছাড়ে দিলাম এরপরে গভর্নমেন্টের ফ্যাক্টরিকে অকশন করে সব বিক্রি করেছে লেকিন সুগার ফ্যাক্টরি এখানে চলে না এটা আমরা মানে দেখেছি তাহলে আমরা তো সফল হিসেবে দেখেছি কিন্তু এই যে আপনার ইনস্টিটিউট যেটা কলেজ যেটা ললিত জৈন সেটা কি কোনো মানে সেইভাবে আপনার এক্সপেকটেশন অনুযায়ী কি সেটা না না ওটাতে ললিত জৈনের কথা বলতেছি এখানে হয়েছে কি গভর্নমেন্টে অনেক সব হাই স্কুলকে কে আপনার হায়ার সেকেন্ডারি করে দিয়েছে এখন অনেক ফ্যাসিলিটি দিচ্ছে অনেক বুকস ফ্রি ফিস ফ্রি আপনার সাইকেল ফ্রি কোনো সময় কম্পিউটার অনেকগুলো ফ্যাসিলিটি দিয়েছে তো এখন আমরা অ্যাকচুয়ালি আমাদের ললিত জৈন কমার্স কলেজ এটা কমার্স কলেজ এটা আর্টস সায়েন্স না তো এই জন্য এটা এতদিন তো ভালো চলেছে এখন আমরা ফেসিং দিক মানে নাম্বার অফ স্টুডেন্ট এখন কম আছে তো জাস্ট উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাড আর্টস ইন দিস থিং তো আর্টস এড করলে আমরা স্টুডেন্ট পাবো তারপরে আমাদের কলেজটা লেকিন টোটালিটিতে আমি দেখি কি গভর্নমেন্টে অনেক কন্ট্রিবিউশন দিয়েছে কাছাড় কলেজকে জিসি কলেজকে একটা ইউনিভার্সিটি করে দিয়েছে অনেক ফান্ড দিয়েছে তো টোটালি মানুষের ডাইভারশন ওই দিকেই আর ফ্যাসিলিটি অনেক আছে ফ্রি এডুকেশন আছে তো এটা দের ইজ এ চেঞ্জ ইন দিস থিং তো এখন প্রাইভেট যেটা কলেজ আছে এটা সবে এখন প্রবলেম ফেস করছে একদম আমার অনেক সময় কত দিলেন আপনি আমাদের একদম শেষ সময় একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে এটা দিয়ে শেষ করব এই যে আমি দেখেছি যারা ব্যবসা করেন যারা তারা ব্যবসাতেই সারাটা জীবন দিয়ে দেন এবং ব্যবসা মানে তো উপার্জন উপার্জনটা হবে মাল্টিপ্লাই হবে উপার্জনটা এবং এটা করতে করতে এটা একসময় নেশার মতো হয়ে যায় উপার্জনটা এবং এই নেশার ফলে এই যে আরো আরো ইনকাম হবে আরো আমার এক্সপান্ড হবে এই করতে করতে তার জীবনের যে রসটা সেটা কখনো কখনো আর তাদের টেস্ট করা হয় না টাকার পিছনে বলতে গেলে মানে ছুটতে ছুটতে আমি আমার কথা বলি আপনাকে জীবনটাই যে হারিয়ে যাচ্ছে আমি আমার কথা বলি আমি আমার লাইফে এখন আমি সকালবেলা 3টা 3:30 উঠি তার মধ্যে আমি 1-1.5 ঘন্টা আপনার এক্সারসাইজ এইসবগুলো করি তারপরে আমি 6টার সময় মন্দিরে যাই আমার মন্দির আছে আর 2 ঘন্টা ওখানে টাইম দেয় 8টার সময় তারপর বাইর হয় আর এরপরে আমার নিজে লাইফে আমি রাত্রেবেলা শুরু থেকে কোনো আনাজ কিছু খাই নাই রাত্রে আমি আগে দুধ চায় কফি या কোনো ফ্রুটস এইগুলোই খাইতাম এখন আমি আফটার সানসেট কিছু নেই নাই নাইদার ফ্রুট নোর ওয়াটার কিছু নাই সানসেটের পরে এখন সূর্যোদয় হলে 8টার সময় সেই সময় নেয় তো আপনি মনে করেন 15-15 আওয়ার্স আই ডোন্ট টেক এনিথিং নাইদার ওয়াটার নোর ফুড নোর এনিথিং স্যার তো আমরা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট 8টার সময় 8 8:30 করে নেই তারপরে লাঞ্চ আপনার 1টার সময় 1টা 1:30 তারপরে একটা মিনিট আমি আমার দর্শকদেরও বলি কথাটা আমরা মহাবীর জৈনের সঙ্গে আমরা সিলেট গিয়েছিলাম গত বছরের আগের বছর একটা সরকারি অনুষ্ঠানে আমরা অনেকজন শিলচর থেকে গিয়েছিলাম একটা খুব বড় হোটেল আমাদের মানে 5 স্টার একটা হোটেল আমাদের রাখা হয়েছিল এবং আমরা যে 3 দিন না 4 দিন ছিলাম সেখানে 3 দিনই খুব সম্ভবত মহাবীর জৈনকে শুধু ফল খেয়ে থাকতে দেখেছি উনি অন্য কিচ্ছু খাননি না ঠিকই কথা এটা আমি মর্নিংয়ে ফ্রুটসই নেই আর বাইরে গেলে কেন কি হয় কি তারা নিরামিষ আর আমিষ এটা মিক্স হয়ে যায় তো আমার একটা সিলেকশন থাকে কি ভাই এটা না নিয়ে আমি ফ্রুটসটা খাইতাম ওটা কোনো ডিস্টার্ব নাই তো এটা সত্য কথা আর ওই হিসাবে আমরা চলেছিলাম তো তারপরে সন্ধ্যার সময় আমি মন্দিরে যাই আরতি ওর করে আর স্বাধ্যায় করি ডেলি আমি 3-4টা পেজ কোনো শাস্ত্রে পড়ি তো আধ্যাত্মিক দিকে আমাদের ফ্যামিলির খুব রুচি আছে তো এটা নাই কি সবসময় বিজনেসের দিকে দৌড়বো
তারপরে আমার ম্যাক্সিমাম টাইম এখন যে আছে আমার 50% টাইম গোজ টু দি মানে সোশ্যাল অ্যাক্টিভিটি ইয়া রিলিজিয়াস অ্যাক্টিভিটি, তার থেকে বেশি যায়। বিজনেসে এখন আমার টাইম অনেক কমিয়ে গেছে, আমি দেখি না বেশি, লেকিন তার মানে স্কুলে হয়, মিটিং হয়, পাবলিক মিটিং আছে, ইয়ে আছে, সব দিকে আমি যত পারি শিলচরে থাকতে তাহলে আমি অ্যাটেন্ড করি, ইয়া কোনো রিলেশনশিপে আছে, ম্যারিজ আছে, তো আমি যাই। তো অ্যাকচুয়ালি আই ফিল মাই সেলফ personally fully satisfied because what I have done, what I got it from the people here, I think whatever I got from the people here, in the shape of prestige and shape of money, so it is my duty to contribute to the people, whatever to pay them. আপনারা এতক্ষণ শুনলেন মহাবীর জৈনের সঙ্গে আমাদের কথাবার্তা, এবং খুব ভালো লাগলো এইটা শুনে যে এই বয়সে এসে তিনি খুব কম সংখ্যক মানুষই হয়তো এই কথাটা বলবেন যে আমি পুরোপুরি সন্তুষ্ট, মানুষের কাছ থেকে আমি প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি, এখন আমার দেওয়ার পালা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই সময়টুকু দেওয়ার জন্য। নমস্কার।